জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। মোটামুটি নিয়ে জাতিসংঘ আলোচনা করছে সেনাবাহিনীর এই যান নিয়ে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যখন আলোচনা চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে যে সংঘর্ষ ও হামলা চালিয়েছে এই স্বৈরাচার সরকার এবং সেনাবাহিনী তার ভিতরে সরাসরি সম্পৃক্ততা ও জাতিসংঘের লোগোধারী গাড়ি বহরেও কিন্তু হামলাগুলো চালিয়েছে, এটা নিয়ে অটোমেটিক্যালি জাতিসংঘ ভয়ঙ্কর বিবৃতি জানিয়েছে এবং শান্তিরক্ষা মিশন থেকে সেনাবাহিনী কিভাবে বাতিল হয়ে যাচ্ছে, আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সেই বিষয়টি হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীঘ্রই নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। ইতিমধ্যে আপনারা জানেন যে এই বিষয়টি নিয়ে কাজ করছেন অনেকেই। তো জাতিসংঘের পক্ষ থেকে বা জাতিসংঘের মানবাধিকার যে প্রধান আছে তার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি সেই জায়গায় যে কথাটি বলছেন সেই কথাটি আপনাদের সাথে প্রথমে শেয়ার করতে চাই যে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত প্রকাশ করুন সরকারকে জাতিসংঘের মানবাধিকার প্রধান। দেখুন, সরকারকে কিন্তু সরাসরি তিনি হুমকি দিয়ে বলেছেন যে বিক্ষোভের চলাকালীন সময় কি কি ঘটনা ঘটেছে তার আপনার রিপোর্ট প্রকাশ করুন, তারপরে আপনাদের সাথে কথাবার্তা। এখানে যদি একটু পড়ি, বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তুর্ক। এই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। আচ্ছা, যাই হোক, এটা তো অলরেডি হয়ে গেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতে ফরকার ট্রুক বলেছেন, সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে 170 জনেরও বেশি নিহত ও 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। দেখুন, এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাই বলছেন, এটা জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক যে চেয়ারম্যান তিনি বলছেন, বরকার তুর, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষকে সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছে, তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনে কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব অভিযান বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার, আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়। এই যে সমাবেশ নিয়ন্ত্রণ বা বাংলাদেশের যে ছাত্র জনতার যে অধিকার আদায়ের যে আন্দোলন, সেটা মানবাধিকার বিষয়ে বলছেন যে সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিকদের ও গণমাধ্যমের সবার জন্য পরিপূর্ণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার প্রধান। তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান। যাই হোক, আরো অনেক কিছু লিখেছেন। তো তিনি যে কথাটি বলেছেন, পক্ষান্তরে কিন্তু সরকারকে মোটামুটি একটি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার কিন্তু একটি হিসাব জানতে চেয়েছেন কিন্তু এই মানবাধিকারের প্রধান। দেখুন, এখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি রিপোর্ট করা হয়েছে। এখানে তারা বলেছেন শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ। এটা কারা বলছেন? যে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা কিন্তু এই কথাটি বলেছেন। এবং অ্যামনেস্টির যে রিপোর্ট, এটা কিন্তু জাতিসংঘ সবসময় ফলো করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ফলো করেন। তারা এই সংস্থার যত রিপোর্ট এগুলো কিন্তু তারা আমলে নেন। সেই জায়গায় তারা বলছেন যে বাংলাদেশের কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে পুলিশ শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে উল্লেখ করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে বাংলাদেশের সহিংসতার 3টি ভিডিও বিশ্লেষণ করে তারা এই প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে অ্যামনেস্টি বলেছেন, আন্দোলনের সহিংসতার প্রেক্ষিতে কারফিউ জারি, ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার
দেওয়া বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। এর মধ্যে যেসব ভিডিও ও আলোকচিত্র পাওয়া যায় সেগুলো যাচাই বাছাই ও বিশ্লেষণের মাধ্যমে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্ভূত পরিস্থিতি মূল্যায়ন করছে। অ্যামনেস্টি ও ক্রাইসিস এভিডেন্স ল্যাব বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর আইন বহির্ভূত প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের 3টি ঘটনার ভিডিও চিত্র যাচাই করেছেন তারা। তারপরে তারা বলছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক দেপোরসে সমুচু বলেন, বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং আলোকচিত্র অব্যাহতভাবে যাচাই করে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সরকার ও আইনের তারা আরো বলছেন, ঢাকা, সাভার, বাড্ডা, রামপুরা এলাকায় সহিংস পরিস্থিতির মধ্যে ধারণ করা 3টি ভিডিও যাচাই করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইন শৃঙ্খলা বাহিনী আরো বড় বিষাদ তাদের এই কথা। তো এছাড়াও কিন্তু আরো বিভিন্ন মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা যেটা দেখছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাটলিস্ট অবস্থানরত বাংলাভাষী এমন কোনো ছাত্র সংগঠন নাই, এমন কোনো ইউনিভার্সিটি নাই, এমন কোনো সামাজিক সংগঠন নাই যারা আওয়ামী লীগের লেজির ভিত্তি করে না, বা আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠনের মানে পাচাটা গোলাম বা কুকুর হয়ে কাজ করে না। তারা প্রত্যেকের জায়গা থেকে জাতিসংঘের কাছে এই বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছেন, তারা চিঠি দিয়েছেন, এবং ইতিমধ্যে মার্কিন কংগ্রেসম্যান, সিনেটর সহ কিন্তু অনেকেই এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছেন, কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন। তো সবকিছু বিবেচনায়, সরি আমার লাইটটা একটু বন্ধ হয়ে গেছে, সবকিছু বিবেচনা যদি আমরা করি তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি জায়গা থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে আছে, এবং তারা কিন্তু বাংলাদেশের এই যে ভিডিও চিত্রগুলো যেগুলো আছে এই আন্দোলনের সময় সেগুলো বিচার বিশ্লেষণ করছে। সেই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আগামী অল্প কিছুদিনের মধ্যেই আমার মনে হয় না যে খুব শীঘ্রই, যেহেতু জাতিসংঘের যেই ভেহিকেল, জাতিসংঘের যে হেলিকপ্টার, ইউএন এর যেই অস্ত্র, এগুলো সরাসরি বাংলাদেশের সরকার ব্যবহার করতে পারেন না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান এই সেনাবাহিনীর উপরে যে একটা সহিংসতাপূর্ণ আচরণ সরকার তাদেরকে তারা করে নিলেন, এটার কারণে সেনাবাহিনী কতটা বিপদগ্রস্ত পরিস্থিতিতে এবং আন্তর্জাতিকভাবে তারা কতটা চাপের মুখে হয়ে আছে, আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে। পিস কিপিং মিশনে বাংলাদেশ থার্ড কান্ট্রি যারা সর্বোচ্চ পরিমাণ সেনা এবং কি যে যানবাহন আছে সেটাকে কন্ট্রিবিউট করেন জাতিসংঘের পিস কিপিং মিশনে। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমরা যে গাড়িগুলো দেখলাম যে রাস্তায় নামছে ইউএনের মানে ইউনাইটেড নেশনের লোগো সম্বলিত, সম্ভবত এগুলো তারা আমাদেরকে দিয়েছে, আমরা হয়তো ব্যবহার করছি, রাস্তায় বের করছি। বাট এই জায়গাটা একটু তথ্য আপডেট করতে চাই। বেসিক্যালি এই যানগুলো বাংলাদেশেরই, তবে যেই যানগুলোতে ইউএন লেখা নিয়ে বা সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এখানে যখন বক্তব্য উঠে আসছে আন্তর্জাতিক অঙ্গনে, ডয়চে ভেলের একটা রিপোর্টকে কেন্দ্র করে মোটামুটি নিয়ে জাতিসংঘ আলোচনা করছে সেনাবাহিনীর এই যান নিয়ে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যখন আলোচনা চলছে, তো সেনাবাহিনীর জন্য এখানে একটু তো দুঃসংবাদ আছে। জাতিসংঘ পিস কিপিং যেই মিশন আছে সেখানে অনেক রাষ্ট্রই চায় বাংলাদেশ পার্টিসিপেট না করুক। এটা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আবার কিছু লিগেল ইস্যু আছে, যেমন যে আমরা যারা বিশ্ব শান্তি রক্ষায় যাই, আমার দেশের ওই সেনাবাহিনীর সদস্যরা ওইখানে যাচ্ছে কিনা যারা এই দেশে নিজের কোনো মানুষকে হত্যা করছে, অথবা পুলিশের কোনো মানুষ তিনি হত্যা করছেন, অথবা র্যাবের কোনো সদস্য তিনি নিজেই তার দেশে মানবাধিকার লঙ্ঘন করছেন, বাট আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছেন। এই জন্য কিন্তু অনেক ঝড়ঝাপটা গেছিল, তারপরেও বাংলাদেশ নিজেদের জায়গায় ঠিক আছে। বাট রাইট নাও বাংলাদেশের বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনীর টহল দেওয়ার সময় ইউনাইটেড নেশনস লেখা যে সাজোয়া যান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে বা তারা প্রকাশ করেছে, ঢাকার কারণ বাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর সাজোয়া যান যাচ্ছে। সেটি রং সাদা এবং সেখানে ইউনাইটেড নেশনস লেখা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙেরই হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সাজোয়া যান ব্যবহার নিয়ে এখন বিতর্কে আছে। জাতিসংঘ মহাসচিব স্টেফান ডুজারিকের নজরেও বিষয়টি আনা হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি যখন এই প্রশ্নটা পেলেন, তিনি বলছিলেন
জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না। বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের মধ্যে ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই, যেসব দেশ জাতিসংঘের সেনা এবং পুলিশ সদস্য পাঠাচ্ছে সেসব দেশ যাতে শুধু জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে, এটা নিয়ে একটা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবার এটাকে ক্লিয়ার করেছেন যে আসলে ঘটনা কি, কেন জাতিসংঘের এই বিষয়টা সামনে আসছে। তো সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা যেগুলো, সেখানে কূটনীতিকদের নিয়ে ঘোরার পর তিনি বলছিলেন যে হ্যাঁ, সেনাবাহিনীর একটি সাজোয়া জানে ইউনাইটেড নেশনস লেখা ছিল, এখন এটা কিভাবে হয়েছে ভুল করে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে, তবে এই গাড়ি জাতিসংঘের নয়, এটা বাংলাদেশেরই গাড়ি। তিনি বলছেন জাতিসংঘের কোনো গাড়ি আমরা ব্যবহার করছি না, গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। তার মানে জাতিসংঘ শান্তি মিশন তারা বিভিন্ন দেশের থেকে আপনার বিশেষ করে যেই দেশের সেনাবাহিনী বা পুলিশ আর্মি বা আরও যেই সেক্টরগুলো আছে সেখান থেকে মানুষ তারা নেয়, সম্ভবত সেই দেশের সাজোয়া যানটান তারা ভাড়াতে নেয় বা রেন্টে নেয়। তো তিনি বলছিলেন সেই গাড়ির লোগোগুলো ভুল করে মোছা হয়নি, এখন সেগুলো মুছে ফেলা হয়েছে যখন বিষয়টা জাতিসংঘ সামনে আনছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন সাদা রঙের এসব সাজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে অথবা কোনো মিশনে যাওয়ার প্রস্তুতিতে আছে, সেজন্য এগুলোতে সাদা রং আপনার করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ইমেল করা হলেও কোনো রকম উত্তর আমাদের এখান থেকে দেওয়া হয়নি। আচ্ছা, এখন জাতিসংঘে কি ভাড়া দেওয়া হয় এটা একটু ক্লিয়ার করি। বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিভিশনের ওয়েবসাইটে লেখা আছে 1988 সালে শুরু হওয়া শান্তিরক্ষা মিশন শুরু হবার পর থেকে এখন পর্যন্ত তারা 40টি দেশ এবং স্থানে 63টি শান্তিরক্ষা মিশন শেষ করেছে। এইসব মিশনে 1,67,000 সেনা তারা অংশ নিয়েছে। বর্তমানে বিশ্বের 12টি দেশে প্রায় 7,000 শান্তিরক্ষী রয়েছে। বাংলাদেশ যখন যেখানে শান্তিরক্ষা মিশনে যায় তখন সেখানে জাতিসংঘ নির্ধারিত সামরিক এবং অন্যান্য সরঞ্জাম তারা নিয়ে যায়। এসব সরঞ্জামের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ভাড়া দেয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।